দর্শক বন্ধু কেমন আছেন? নাম শুনেই বুঝতে পারছেন অনুষ্ঠানটি ঢাকার ইতিহাস নিয়ে। আমরা শুরু থেকে সমস্যায় ছিলাম অনুষ্ঠানটা শুরু কোথা থেকে করা যায়। পরে ঠিক হলো বক্ত বিনত বা বিনত বিবির এই মসজিদটি সবচাইতে উপযুক্ত স্থান। এটি ঢাকার প্রাচীনতম ইমারত, যদিও মূল স্ট্রাকচার প্রায় পুরোটাই বদলে গেছে, কিছুটা অংশ অবশ্য এখনো অক্ষত। এত প্রাচীন একটা মসজিদে আসার অভিজ্ঞতাই আলাদা। বলতে পারেন এই মসজিদটির বয়স কত? এই মসজিদটি যখন তৈরি হয় তখনও পর্যন্ত আমেরিকা মহাদেশে কলম্বাস পা রাখেননি। এর বয়স 543 বছর। তৈরি হয় 1457 সালে। কাছাকাছি কোনো এলাকার জনৈক বক্ত বিনত মসজিদটি তৈরি করেন। তথ্যটি নারীবাদীদের জন্য সুখপ্রদ। এদেশে মহিলা প্যাট্রোনাইজারের অভাব ঐতিহাসিক, কথাটি সঠিক নয়। মজার ব্যাপার কি জানেন? ঢাকায় যখন প্রথম বিশুদ্ধ পানির সরবরাহের কথা ওঠে তখন প্রথম যে দুজন ব্যক্তি টাকা দান করতে সম্মত হয়েছিলেন সে দুজন ছিলেন ঢাকার দুজন বাইজি। একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানো হলো না। অষ্টাদশ শতকের প্রথম দিকে পৃথিবীর সেরা শহরগুলোর যে রেটিং, তাতে ঢাকার অবস্থান ছিল 12 নম্বরে। ভাবতে ভালোই লাগে, তাই না? ঢাকা নিউ ইয়র্কের চেয়ে উন্নত একটা শহর। চলে এসেছি গুলিস্তানে, এক সময়কার ঢাকার উত্তর প্রান্ত। অতি স্বাভাবিক কর্মব্যস্ত একটা দিন, নিচে প্রচন্ড ভিড়। একসময় এমন অবস্থা ছিল না। এখন থেকে 30-40 বছর আগে গুলিস্তান ঢাকার একটি অভিজাত এলাকা হিসেবে চিহ্নিত হতো। এখন অবস্থা পুরোপুরি পাল্টে গেছে। চলুন তাহলে দেখা যাক 30-40 বছর আগে গুলিস্তানের অবস্থাটা ঠিক কেমন ছিল। তার আগে আমরা দেখব এখন গুলিস্তানের অবস্থাটা কেমন। আমরা দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু এভিনিউর উত্তর পশ্চিম কোণের বিল্ডিংটির ছাদে। আমাদের সামনে বঙ্গবন্ধু স্টেডিয়াম, তার পেছনে দেখা যাচ্ছে শিল্প ভবন, রাজুক ভবন এবং অগণিত ছোট বড় বিল্ডিং। এবার আসুন দেখা যাক মোটামুটি 50 বছর আগে ঠিক এখানে দাঁড়িয়ে সামনে তাকালে কি দেখা যেত। (1956 সালে কোনো একটি ফুটবল ম্যাচের আগে তোলা হয়েছিল স্থির চিত্রটি। ছোট দর্শক বসার একতলা জায়গা সম্পন্ন এই স্টেডিয়ামটি আজকের যে কোনো জেলা শহরের স্টেডিয়ামেরই অনুরূপ। পেছনে দেখা যাচ্ছে রাজুক ভবন, তার সামনে 100 বছরের পুরনো 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, যেটা এখন আর এখান থেকে দেখা যায় না, আদমজি কোর্ট বিল্ডিং এবং অনেক অনেক গাছপালা। আশ্চর্য, 50 বছর আগেও মতিঝিলে গাছপালা দেখা যেত। অন্তত আরও একটি কারণে ছবিটি গুরুত্ব দাবি করে। হঠাৎ দেখলে মনে হয় এটি একটি প্যানোরামিক ফটোগ্রাফ, কিন্তু 1956 সালে এই ছবি তোলার ক্যামেরা আবিষ্কৃতই হয়নি। এখানে আসলে 3টে পৃথক ছবি তুলে জোড়া লাগানো হয়েছে এবং অসাধারণ নৈপুণ্যের সাথে পার্সপেক্টিভের মাপ ঠিক রাখা হয়েছে। সত্যি ছবি কতই না কথা বলে। এই ঐতিহাসিক স্থির চিত্রটি যারা সংরক্ষণ করেছেন তাদের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ।
স্টেডিয়াম মার্কেট বলতে আমরা এখন বুঝি শুধুই ইলেকট্রনিক্স, ফার্নিচার আর ক্যাসেট, কিন্তু একসময় স্টেডিয়াম মার্কেট ছিল ঢাকা শহরের অন্যতম অভিজাত মার্কেট, যেখানে পাওয়া যেত প্রায় সব ধরনের পণ্য। 60-এর দশকের এই বাংলা সিনেমাতে আপনি সেই প্রমাণই পাবেন। ঢাকার কোন ঐতিহাসিক স্থাপনা ঢাকাবাসী তথা পূর্ববঙ্গবাসী, পূর্ব পাকিস্তানবাসী এবং বাংলাদেশবাসীদের সবচেয়ে কাজে এসেছে? উত্তর খুব সহজ, কার্জন হল। কারণটা সম্ভবত খুলে বলার কোনো প্রয়োজন নেই, অথচ কার্জন হল সম্বন্ধে তথ্যের পরিমাণ আশ্চর্য রকমের অপ্রতুল। প্রায় প্রতিদিনই আমাকে কার্জন হলে আসতে হয়। এখন পর্যন্ত কার্জন হলের প্রায় কয়েকশো ছাত্রকে আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছি কার্জন হল কেন বানানো হয়েছে। ঠিক জানা নেই, তবে যতদূর জানি আমি, তৎকালীন পূর্ব পাকিস্তানে শিক্ষা বিস্তারের জন্য সম্ভবত এটা তৈরি করা হয়েছিল। আমার যা মনে হয় 1921 সালে লর্ড কার্জন এখানে কোনো প্রকার বিচার কার্য বা হয়তো পরবর্তীতে কোনো বিদ্যার্থীদের পড়াশোনার উদ্দেশ্যে বা পড়াশোনা করানোর উদ্দেশ্যে এটা তৈরি করেছিলেন। লর্ড কার্জন উনি তো ছিলেন একজন লর্ড, মানে উনি এটা ওনার হয়তো থাকার জন্য হয়তো এই জিনিসটা তৈরি করেছিলেন। আমার জানা মতে লর্ড কার্জন নামে একজন জৈনিক ব্যক্তি ছিলেন, উনি এখানকার গভর্নর ছিলেন ব্রিটিশ আমলে আর কি। তো উনি যখন শাসন কাজ পরিচালনা করতেন ওনার নাম অনুযায়ী এই কার্জন হলটা তৈরি করা হয়। লর্ড কার্জন উনি এই পূর্ববঙ্গের মানে যখন লর্ড হিসেবে আসেন তখন তার শাসন কার্য সুবিধার জন্য এটা প্রতিষ্ঠা করা হয়েছিল বলে আমার ধারণা। লর্ড কার্জন ছিলেন ইন্ডিয়ার গভর্নর আর ভাইসরয়। তো উনি মনে হয় ওনার বিচার কাজ পরিচালনা করার জন্য বা এমনি নর্মাল দেশের কাজ পরিচালনা করার জন্য কার্জন হল বানাইছেন। কার্জন হল বানানো হয়েছিল ঢাকা কলেজের লাইব্রেরি হিসেবে, অবশ্য টাউন হল হিসেবে এর ব্যবহার হয়েছে। পরে বর্তমান কার্জন হলে ঢাকা কলেজ স্থানান্তরিত হয়। কার্জন হল হচ্ছে ঢাকার গুটি কয়েক ঐতিহাসিক স্থাপনার একটি, যেটা শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 100 বছর একই কাজে ব্যবহৃত হয়ে আসছে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো অঞ্চলের প্রেক্ষাপটে 90 বছরের শিক্ষা প্রতিষ্ঠান এবং তার 80 বছর কেটেছে বিশ্ববিদ্যালয় হিসেবে এটা খুব সাধারণ উদাহরণ না। জায়গাটি সত্যি ঐতিহাসিক। আমি এখন যে পথ দিয়ে হাঁটছি সে পথ দিয়ে একসময় হেঁটেছেন সত্যেন ঘোষ, বোজ আইনস্টাইন থিওরির সত্যেন ঘোষ। তিনি যে ঠিক কোন অফিসটিতে বসতেন সেটুকু তথ্য জানানোর প্রয়োজন বোধ করেনি কেউ। শুনেছি তিনি অফিসটিতে বসতেন। প্রসঙ্গত বলে রাখি, আইনস্টাইন একজন জার্মান হয়ে আমেরিকার দেওবারে যে বাড়িটিতে থাকতেন সে বাড়িটিকে তারা সংরক্ষণ করেছে। আর সত্যেন ঘোষ যে বাড়িটিকে থাকতেন সে বাড়িটিকে ভেঙে নিশ্চিহ্ন করে আমরা জাতির সবচেয়ে বিবেকবান মানুষদের ক্লাব, প্রেস ক্লাব বানিয়েছি। এত ছাত্র এখানে উচ্চশিক্ষা লাভ করেছে, এত মানুষ কার্জন হল দেখতে এসেছে, অথচ কার্জন হল সম্বন্ধে তথ্য এবং ইতিহাস অপ্রতুল এবং বড্ড অস্পষ্ট। শুরু থেকেই কার্জন হলকে বলা হয়েছে আ গ্রুপ অফ বিল্ডিংস। প্রথমে তৈরি হয়েছে বুল কার্জন হল, পরবর্তীতে বাকি বিল্ডিংগুলো গড়ে ওঠে।
হল বানানো হয়েছিল লাইব্রেরির উদ্দেশ্যে। ডক্টর শরীফুদ্দিন পত্রপত্রিকা ঘেটে সেটা প্রমাণও করেছেন। কিন্তু এরকম স্ট্রাকচারে একটা লাইব্রেরি গড়ে উঠত কিভাবে? আহমেদ হাসান দানি বলেছিলেন কার্জন হল তৈরি হয়েছিল টাউন হল হিসেবে। এর অভ্যন্তরীণ গঠন অন্তত সে চিহ্নই বহন করে। খুব সম্ভব প্রচণ্ড ইম্পেরিয়ালিস্ট ভাইসরয় লর্ড কার্জনের ঢাকা আগমনকে স্মরণীয় করে রাখার জন্য কমপ্লেক্স ধরনের কিছু একটা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা একই সাথে লাইব্রেরি এবং টাউন হলের প্রয়োজন মেটাতে পারে। কার্জন হলের সবচেয়ে পুরনো ছবিটি পাওয়া যাবে আহমেদ হাসান দানির ঢাকা বইটিতে। এটি একেবারে গোড়ার দিককার ছবি। এর সমসাময়িক দু একটি ছবি থাকলেও থাকতে পারে। ক্যাপশন অনুযায়ী এটি কার্জন হল, কিন্তু এই কার্জন হলের সাথে বর্তমান কার্জন হলের পার্থক্য বিস্তর। ছবি অনুযায়ী কার্জন হল পুরোপুরি আয়তাকার। দোতলার পূর্ব ও পশ্চিম দিকে একটি করে বারান্দা, সামনের দিকে ঈষৎ বর্ধিত। এই ছবিটিকে কার্জন হল হিসেবে ধরে নিলে দুটো প্রশ্ন জাগে। এক, আমাদের পরিচিত কার্জন হল পুরোপুরি আয়তাকার নয়, এবং দুই, দোতলার ঝুলন্ত বারান্দা থাকলে সেগুলো এখন নেই কেন? তাহলে কি মূল কার্জন হলে বেশ বড় ধরনের পরিবর্তন হয়েছিল? আবার এমন হতে পারে ছবিটি বর্তমান বায়োকেমিস্ট্রি ভবনের। সেক্ষেত্রেও সমস্যা আছে। ভবনটিকে ভালো করে লক্ষ্য করলে মনে হবে এর 4 তলা একবারে বানানো হয়েছে। কার্জন হলের বর্ধিত 3য় তলার সাথে প্রথম ও 2য় তলার রয়েছে যথেষ্ট পার্থক্য। সেক্ষেত্রে বায়োকেমিস্ট্রি ভবনের 3য় ও 4র্থ তলা পরে বানানো হলে বেশ কিছু পার্থক্য থাকাটাই স্বাভাবিক ছিল, অথচ এক্ষেত্রে এমন পার্থক্য নেই। কার্জন হল কম্পাউন্ডের প্রতিটি বিল্ডিংয়ে প্রথম তলার প্রবেশদ্বার এবং সামনের খোলা অংশের নকশা একরকম, আর ওপরের তলারগুলো আরেক রকম। অদ্ভুত ব্যাপার হলো নিচের তলার নকশাগুলো আধুনিক আর ওপরের তলারগুলো অপেক্ষাকৃত পুরনো। আগেই বলেছি কার্জন হল একবারে বানানো হয়নি। সে ধারায় এখনো দুটো ভবনের নির্মাণ কাজ চলছে। সৌভাগ্যক্রমে দুটো ভবনই অন্যান্য ভবনের আদলে গড়ে উঠছে। সৌভাগ্য শব্দটা ব্যবহার করার কারণ এই যে এখানেই 60-এর দশকের শেষ ভাগে তৈরি হয়েছে অ্যাপ্লাইড ফিজিক্স ভবন। অন্যান্য কোনো বিল্ডিংয়ের সাথে সঙ্গতি না রেখে সম্পূর্ণ বেমানান এই বিল্ডিংটি কার্জন হল কম্পাউন্ডে কেন বানানো হয়েছিল ঠিক বোধগম্য না। অতি সামান্য নান্দনিক জ্ঞানেও বোঝা যাচ্ছে এই বিল্ডিংটি এখানে ঠিক মানাচ্ছে না। দর্শক মণ্ডলী, এবারে আপনাদের কিছু মজার তথ্য দেই। ঢাকা শহরের কলোনিয়াল পিরিয়ডের যতগুলো বিল্ডিং, ব্রিজ, অফিস আপনারা দেখেছেন, সেগুলোর প্রায় কোনোটি ব্রিটিশরা বানায়নি। তারা কোনো অর্থ বিনিয়োগ করেনি। কার্জন হল নাম শুনলে মনে হয় ব্রিটিশদের বানানো, আসলে কিন্তু এর জন্য টাকা দিয়েছিলেন ভাওয়ালের রাজকুমার। ঠিক তেমনি নর্থব্রুক হলের জন্য টাকা দিয়েছিলেন রাজা রায়বাহাদুর সহ বেশ কয়েকজন জমিদার। বাকল্যান্ড বাঁধের জন্য টাকা দিয়েছিলেন নবাব আব্দুল গনি, কালীনারায়ণ রায়, জগন্নাথ রায়, মোহিনীমোহন দাস, ভট্ট হাজি প্রমুখেরা। ঢাকাবাসীরা জনহিতকর কাজে সবসময় উদার হাতে এগিয়ে এসেছিল। কথাগুলো বলার একটাই কারণ, 100-150 বছর আগে আমরা যা পেরেছিলাম এখন কেন তা পারবো না। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী এখন বাংলাদেশে কোটিপতির সংখ্যা 2000 ছুঁই। বলাই বাহুল্য এদের অধিকাংশ ঢাকায় বাস করেন। আমরা সবাই যদি সাধ্যমতো এগিয়ে আসি, তাহলে এই ঢাকা শহরে হয়তো তৈরি করা সম্ভব হবে পৃথিবীর আধুনিকতম সফিস্টিকেটেড ল্যাব সমৃদ্ধ বায়োটেকনোলজির ইনস্টিটিউট। কে জানে, সেই ইনস্টিটিউটে হয়তো একদিন সম্ভব হবে পৃথিবীর প্রথম এইডসের চিকিৎসা, পৃথিবীর প্রথম ক্লোন করা মানুষ। কার্জন হল থেকে দক্ষিণ পূর্বে গেলে দেখা যাবে ফুলবাড়িয়া রেল স্টেশন। একসময় এই রেল স্টেশনটি ছিল ঢাকা শহরের উত্তর প্রান্ত। ফিনিক্স রোডে অবস্থিত ফুলবাড়িয়া রেল স্টেশনের পূর্বে নগর ভবন এবং ঠিক পেছনে বঙ্গবাজার। এবার আসুন দেখা যাক প্রায় 100 বছর আগে 1904 সালে এখানে দাঁড়িয়ে সামনে তাকালে কি দেখা যেত।
ঢাকা কেমন ছিল এটা দেখাতে গিয়ে একটা সমস্যায় আমরা খুব পড়েছি। ঢাকার উপর লিখিত গবেষণার মান এবং পরিমাণ যথেষ্ট ভালো বলতে হবে, কিন্তু দেখানো যায় এমন উপাদান বড্ড কম। স্থির চিত্রের কথা বললে আলাদাভাবে একজনের নামই আসে, ফ্রিটজ ক্যাপ। এই জার্মান ভদ্রলোক 100 বছর আগে প্রায় 20 বছর জুড়ে ঢাকার উপর ছবি তুলেছিলেন, অথচ আমরা পরিচিত এমন ছবির সংখ্যা 40-50-এর বেশি না। কোনো উৎসাহী গবেষক যদি জার্মানিতে তার বংশধরদের ট্রেস করতে পারেন, তাহলে হয়তো পেয়ে যেতে পারেন ঢাকার উপর অমূল্য কিছু দলিল। চলচ্চিত্রের অবস্থা আরও শোচনীয়। অ্যামেচার কোনো কাজও আমরা পেয়েছি বলে আমাদের ঠিক জানা নেই। তবে 1948 সালে সালামত নামে একটি ডকুমেন্টারি করা হয়েছিল। এর প্রিন্ট বাংলাদেশে কোথাও নেই, তবে পাকিস্তানে এর কোনো প্রিন্ট থাকলেও থাকতে পারে। কোনো উৎসাহী গবেষক যদি এই প্রিন্টটি উদ্ধার করতে পারেন, আমরা দাঁড়িয়ে আছি পুরনো ঢাকার সবচাইতে শান্ত, সৌম্য, গম্ভীর স্থানে। এটি নারিন্দের খ্রিস্টান কবরস্থান। অনেকেই জায়গাটি বাইরে থেকে দেখেছেন, ভেতরে একটু উকি মারলেই বুঝবেন এই জায়গাটি ঐতিহাসিকও বটে। এখানে 1725 সালের সমাধি রয়েছে। ঠিক কবে থেকে এখানে খ্রিস্টানদের সমাহিত করা শুরু হয় সঠিক জানা যায়নি, তবে এখানকার বেশ কিছু সমাধি ফলক দেখে মনে হয় অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকে এখানে খ্রিস্টানদের সমাহিত করা শুরু হয়েছিল। এই সমাধি ক্ষেত্রটি পুরো কবরস্থানের সবচেয়ে উল্লেখযোগ্য অনায়াসেই বলা যায়। ভেতরে রয়েছে বেশ কয়েকটি এপিটাফ। বলাই বাহুল্য এপিটাফগুলো যথেষ্ট প্রাচীন। আশ্চর্যের ব্যাপার হলো সমাধিক্ষেত্রটি কিন্তু তৈরি হয়েছে মুসলিম রীতিতে, যদিও প্রতিটি সেমিটিক ধর্মের উপাসনালয় এবং পবিত্র ইমারতে গম্বুজাকৃতি গঠন লক্ষণীয়। এখানকার প্রবেশদ্বারগুলোর আকার ও নকশাগুলো দেখলে অনুমান করা যায় এগুলো নির্মাণ করেছিল স্থানীয় মুসলমান কারিগররা। এরা হয়তো সনাতন খ্রিস্টান স্থাপত্য এবং নকশা সম্বন্ধে ওয়াকিফাল ছিলেন না। এখানকার অনেকগুলো কবরের সামনে দাঁড়ালে সত্যিই শিহরণ জাগে। কয়েকশো বছর আগে কোনো মানুষের প্রিয়জন হারানোর আবেগ এত বছর পর পড়তে ভীষণ আশ্চর্য লাগে। এদের সাথেও জড়িয়ে আছে ঢাকার কোনো না কোনো স্মৃতি। তৈরি করে আনা হয়েছিল কলকাতা। মানবজাতির স্থায়ী ঠিকানার এই মহামিলন ক্ষেত্রে দাঁড়ালে আমি নিশ্চিত আপনার ভালো লাগবে।
if you liked this video. Hit the like button. Don't forget to share this video. Subscribe to my channel Zakers Collection. Press the bell icon to get notified of our upcoming videos. Thank you.